আজকে স্যারে বর্তনী বুঝা গেছি কি লেখো দুটি রোধের সমান্তরাল ও শ্রেণী সংযোগের তুল্য রোধ যথাক্রমে আমি একটু দেখি যথাক্রমে এটা কি হলো এবং 16 হলে এদের রোধগুলো মান নির্ণয় করো প্রশ্নটা তোলো আসসালামু আলাইকুম দিকে বলো বলো কোনটার দুটো আপডেট দাও সমস্যা কি হয় মানে কি কিসের জন্য স্কোরটা হয় না সাবমিট চলে যায়নি আচ্ছা ইয়া করো প্লে স্টোরে গিয়ে গুগল আর ইয়াটা ক্রোমটা আবার নতুন করে ইয়া দাও ইনস্টল করো আপডেট দাও আর কি আর অন্য কেউ তোমাদের সাথে অন্য কেউ সাথে বলবে তো বলো হ্যাঁ দিয়ে দেখো হ্যাঁ দেখি হ্যাঁ তোমরা সবাই হয়েছে এটা দেখতে কে পারো আমাদের দুটা রোধ তাদের সমান্তরাল আর সন্নিবেশে তুল্য রোধ হয়েছে কিন্তু শ্রেণী সংযোগে তুল্য রোধ তাহলে রোধগুলোর মান নির্ণয় করো তাহলে আমরা মনে করি রোধগুলোর মান একটা হচ্ছে R1 ও R2 তো দেওয়া আছে কত R R3 দেওয়া আছে C3 আর আর S দেওয়া আছে কত 16
ওই আমরা তো জানি 1/rp সমান সমান 1/r1 প্লাস 1 কত r2 এই দুটো জানি আমরা। এবার মান বসাও 1/r3 মানে 3। তাহলে এবার এটা কি করব, এটা করার আগে rs একটা নিয়ে কাজ করি। আবার কি জানি আমরা rs সমান সমান তো জানি আমরা r1 প্লাস r2, rs এর মান হচ্ছে 16, তাহলে সমান সমান r1 প্লাস r2। সুতরাং r1 প্লাস r2 সমান সমান হচ্ছে 16। এরপরে পরবর্তীতে এটা নিয়ে কাজ করব, আগে ওইটারে তারপরে এটারে। এরপরে কি হইব দেখো, এবার কি হইব লসাগু করলে হইব r1 r2, তাহলে এই r2 প্লাস r1। হ্যাঁ, এরপরে কি করব আমরা, এরপরে এটাকে 1/3 তো এটাতে মান বসাই, ওই 16 বসাও। এরপরে আর গুণন করো, এই মান বসালে কি হয়, আর গুণন করলে হবে কি r1 r2 ইকুয়াল 3 16 48। তারপরে আমরা কি করব, এবার এটা নিয়ে কাজ করব। আমরা জানি r1 মাইনাস r2 হোল স্কয়ার ইকুয়াল r1 প্লাস r2 হোল স্কয়ার মাইনাস 4 r1 r2। এটার মান তো 16 16 স্কয়ার মাইনাস 4 ইনটু 48। হ্যাঁ, বের করো তোমরা। হ্যাঁ, ওটা আবার কত আসছে বের করো। রুট করলে আর হয় 8 হয় 8 হয় এই ওই এটারে দিয়া 101 নং নি, এটারে দাও 2 নং। 1 এ 2 আবার যোগ করো, একবার যোগ করো 1 এ 2 আরেকবার বিয়োগ করো, এবার r1 r2 মান বের করো।
শেষ হলে বলো। জোহরা পরীক্ষা ভালো হইতেছে নি? জি স্যার। রেজাল্ট হবে কিন্তু, পরীক্ষা কিন্তু আরেকটা সামনে আইতেছে। হ্যাঁ পুলিশ। স্যার R1 12 আর R2 হচ্ছে 4। হ্যাঁ স্যার কিসের পরীক্ষা? স্কুলে আবার পরীক্ষা হবে আরো। স্যার লাভ কি? অনেকেই দেখে একদম 30-এ 30 পেয়ে যায়, মানে যারা 30-এ 30 সাধারণত পায় না, বই দেখে দেখে অনেকেই লিখে ফেলে। না ওইটা তো কারেক্ট প্রথম পরীক্ষা তো আমি নিজে জানতাম না, পরীক্ষাটা আমি চালাইছিলাম এটা, মানে এখনো চালাই। ওই যে অপশন ওইটা যে ফাইয়া যায় আমার মাথা দিয়ে আসছিল না। তোমরা তো একবারে সাবমিট করতা, যে দুইবার সাবমিট করলে এরকম পাওয়া যায়। গতকালকে থেকে না ওটা মাথায় এসে আর প্রথমবার তো সাবমিট করলে তো উত্তরগুলো পাওয়া যায়, এগুলো অফ করে দিছি তো। এরপরে পরীক্ষা আস্তে আস্তে ইয়ে হচ্ছে কি আবার ওই যে প্রশ্নগুলো করা লাগবে যাতে বইয়ের থেকে না পায় আর কি, নিজের থেকে সাদা করতে হবে প্রশ্ন। যারা পাই যায়, যারা তোমাদের জন্য তো উপকার আছে, তোমরা যারা সৎ, আর অসৎ হলে সেগুলো স্কুলের পরীক্ষা দিয়ে তো কোনো লাভ নেই। এরপরে আসো আমরা বর্তমানে নিয়ে কাজ করি। সব মনোযোগ সহকারে, কিন্তু আমি একটা বর্তমানে সবগুলো বুঝাবো। আগেও বুঝেছি, এখনো এটা দিয়ে বুঝে, কারণ যেগুলো সাধারণত কমন আসে এগুলো নিয়ে কাজ করতেছি। স্যার উপরে সাইডটা দেখ। আচ্ছা দিব আমি দিব। ঠিক আছে। আচ্ছা প্রত্যেকটা আছে, এটা দিয়ে R1 R2 R3 R4 R5 R6 R7 R8 R9 R10। প্রত্যেকটা রোদের মান স্যারে মনে করো 5 দিলাম। প্রত্যেকটা রোদের মান যদি আমরা 5 দিই, তাহলে পুরা বর্তনীর তুল্য রোধ বের করব। তুল্য রোধের বের করার নিয়ম আমার কথা হচ্ছে পুরাটা মেইন বর্তনীটা কি সেটা আগে দেখো তোমরা। মেইন বর্তনীটা বিদ্যুৎ এই দিক দিয়ে যাবে, এটা এটার সাথে এইটা হচ্ছে কি সমান্তরাল। তারপরে দুটোটা মিলিতে গেলে আবার এটা হচ্ছে, আবার তিনটা মিলে গেছে, মিলে গেলে আবার দুইটা বাদ হয়েছে, দুইটা আবার মিলে গেছে। তার মানে হচ্ছে কি এগুলা পুরা মেইন বর্তনী হচ্ছে শ্রেণী। মেইন বর্তনীটা হচ্ছে কি শ্রেণী। শ্রেণী হওয়ার কারণে আমরা কি করব, ধাপে ধাপে আমাদের পথটা সোজা করব। R1 এর পরে আসবে কি এই দুইটা, এই দুইটার পরিবর্তে আমরা একটা বানাবো। একটা বানালে কি হইব, এটার পরে একটা হবে। এরপরে এটা R1 এর পরে তো এটা আসলো, এটার পরে আসবে কোনটা এইটা, তারপরে হবে কি তিনটা এখানে।
তিনটার পরিবর্তে আমরা বানাবো একটা, তারপরে আসবে এটা। দেখো একটার পর একটা এমনি আবার সিএল আইতেছে। এরপরে কাজ করব এই তিনটা নিয়ে। এইভাবে আমরা এখন কাজ করি। প্রথম আমরা রওনা দিছি এখান থেকে, আমাদের R1 ঠিক আছে, কিন্তু এইখানে শ্রেণী সংযোগ যদি হইতো তাহলে এই দুটার পরিবর্তে একটা হতো। তাহলে আমরা এই দুটার পরিবর্তে আসলে আমরা একটা রোধ নির্ণয় করব আমরা। আমি এখানে প্রত্যেকটা রোধ হিসাবে সুবিধার জন্য প্রত্যেকটা রোধের মান 4 ধরো তোমরা। প্রত্যেকটা রোধের মান 4। প্রত্যেকটা রোধের মান 4 ধরে আমরা কাজ করি। তো কাজ করলে কি হইব, R3 R2 এমনি লিখবা। এখানে R2 ও R3 সমান্তরালে যুক্ত। এদের তুল্য রোধ R3 হবে 1/R3 সমান সমান হবে 1/R2 প্লাস 1/R3। মান বের করো। 1/R2 এর মান হচ্ছে, তো আর সবগুলোর মান 4 বলছিলাম স্যার। তাহলে 4 হাফ, এই কাটাকাটি করলে হাফ। এই R3 সমান সমান হচ্ছে 2। তার মানে আমারটা কি দাঁড়ালো, মিটার, তারপরে এটা হচ্ছে R1, এর পরে আমরা আবার ফাইল হচ্ছে এখানে দুটার পরিবর্তে একটা R3 তারপরে হচ্ছে কত R4 এর সাথে কারো সম্পর্ক নাই। এরপরে এবার হচ্ছে তিনটা R5 R6 R7, তিনটার পরিবর্তে একটা বানাতে হবে। এবার এই তিনটা তুল্য রোধ বের করো তোমরা। এখানে R5 R6 এবং R7 সমান্তরালে যুক্ত। এদের তুল্য রোধ R3 হবে 5 6 R7। হ্যাঁ, মান বের করো, স্যারকে বলো তাড়াতাড়ি করো। এরিকা জয়েন করছো? শিপা জয়েন করছো? স্যার RP2 এর মান আসে 4/3। দশমিকে নিয়ে নাও। এই RP2 এর মান আসে কত, 4/3। 4/3 মানে হচ্ছে 1.33। তাহলে কি হইল, 1.34 না নিলেও হয় না? 1/34 হয় কেমনে রে? 1.333333, তো এটা তো 1.34। এটা কি 5 বা তার থেকে বড় নাকি? 5 বা তার থেকে বড় হলে না লাগে। হ্যাঁ, তাহলে আমরা কি পেয়েছি, RP2 এটা হচ্ছে 5 বা মানটা দশমিকে না নিলেও হয় না? তার থেকে বড় হলে আসন্ন মান এটা হয়। এই RP2 এর মান আসছে কত, 1.33। এবার কি করব, বাকি তিনটার কি অবস্থা? বাকি তিনটার অবস্থা বলো। বাকি তিনটা কি অবস্থা আছে আমার কি বলতে পারবা? হ্যাঁ স্যার, স্যার ওটা তো 3/4 হবে। কোনটা? আর R5 R6 R7 তিনটা আর রুট, কিন্তু আপনি লিখছেন দুইটা। দুইটা তো বুঝছি তো, তাহলে দুইটা হলে কি হইব, 3/4, তো এটা 1/RP2 এর মান, শুধু RP2 এর মান তো 4/3। এবার এটাকে উল্টে দিয়ে গেল, বুঝছো নি? উল্টে গেলে RP2 সমান সমান হচ্ছে 4/3।
ভাগ দিলে হবে কত 1.33। এবার বাকি যে তিনটা আছে এই তিনটা সম্পর্কে কে মতামত দিতে পারবা? আর এটার R9 কে শ্রেণীতে সংযুক্ত করবো, আর R10 তো এটাতে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। হ্যাঁ, আর এখানে R10টা এটা মানে অসম্পূর্ণ সংযোগ। R10টা অসম্পূর্ণ সংযোগ হওয়ার কারণে ওইটা কোনো হিসাব হবে না, R8 এবং R9টা হিসাব হবে। R8 এবং R9 হিসাব যদি হয় এই দুটো শ্রেণীতে সমান্তরালে যুক্ত। এবার তাদের তো রোধ বাইর করো। 1/R8 আরে R33 সমান সমান 1/R8 যোগ 1/R9। 1/R8 এর মান কত? 4 বসাও, এটাও 4 বসাও। এটার মান বের হবে R33 সমান 2 আসবে। Six volt 1 ohm। বর্তনীর মধ্যে এটা দাও। স্যার পুরাটার তুল্য রোধ 13.33। পুরাটা রোধ। এবার পুরাটা কি? পুরাটা দেখো সমান্তর শ্রেণীতে যুক্ত। পুরাটা শ্রেণীতে যুক্ত। এই জন্য পুরাটা তুল্য রোধ হবে কত? সবগুলোর যোগফল। হ্যাঁ, বের করো সবগুলোর যোগফল। পুরাটা যোগ যদি করি RS মানে পুরাটা তো RA হবে। তাহলে R1 আমি আর মান লিখতেছি না, আমি সরাসরি লিখে দিই 4 2 4 1.33 তারপরে কত? এবার যোগ করলে হবে কত? 10 11 13.33 ওহম। এবার তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো।
হ্যাঁ এবার হ্যাঁ তড়িৎ প্রবাহ বের করব। তো তড়িৎ প্রবাহ বের করতে গেলে আমাদের তথ্য কি দিছি আমি 6 ভোল্ট, তার মানে সেটা হচ্ছে কি ভোল্টেজ, মানে তড়িৎ চালক শক্তি। এরপরে এই যে আর দেওয়া থাকে সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এবার বের করতে বলছে কত আই সমান সমান প্রশ্ন করছে 0.42 হ্যাঁ দেখো আমরা তো সূত্র জানি V ইকুয়াল কত IR, যখন শুধু 6 ভোল্ট থাকতো 1 আর যদি না থাকতো, এখন এই 1 ওহমটা থাকার কারণে সূত্র হলো E ইকুয়াল মানে E ইকুয়াল IR, কখনো তো যদি স্মল আরটা না থাকতো, এই স্মল আরটা থাকার কারণে সূত্র যদি আমরা E ইকুয়াল I এ আর প্লাস স্মল আর, এ আই সমান সমান E বাই আর প্লাস আর। স্যার 0.42 হইছে 0.42 অ্যাম্পিয়ার। এবার যদি বলে যে হারানো ভোল্টেজ নির্ণয় করো, প্রশ্ন লেখো তোমরা হারানো ভোল্টেজ নির্ণয় করো। হারানো ভোল্টেজ হবে কত V ইকুয়াল I এ স্মল আর। স্যার 0.4187 4187 এটা আসন্ন মান নিয়ে নাও 0.424। এরপরে আসো পরবর্তী প্রশ্ন। আমরা এবার প্রত্যেকটা বিন্দুতে বিভব তারপরে দেখো এ বিন্দুর ভোল্টেজ হ্যাঁ এ বিন্দুর ভোল্টেজটা কত হবে? এ বিন্দুর ভোল্টেজটা হবে এই বিন্দুর ভোল্টেজ কত 6 ভোল্ট।
দাঁড়াও 6 ভোল্ট। হ্যাঁ, এ বিন্দুর ভোল্টেজটা কিন্তু এটা হবে না, এখানে আচ্ছা এখানে ঠিক আছে না তো। এ বিন্দু ভোল্টেজ বাইর করতে গেলে এটার বিভব পার্থক্য বাইর করতে হবে, R1 এর বিভব পার্থক্য বাইর করতে হবে। আবার বলি, এ বিন্দুর ভোল্টেজ বের করতে গেলে তার আগে রোধ আছে, তো এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বাইর করতে হবে। দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে গেলে সূত্র হলো কত? B = I R1। এবার I এর মান কত পাইছো ওইটা লেখো, R1 এর মান তো 4। স্যার 1.68 হ্যাঁ 1.68 6 8। আচ্ছা এত ভোল্ট। এবার এ বিন্দুর ভোল্টেজ, সুতরাং এ বিন্দুর ভোল্টেজ VS সমান সমান হবে, এটা উচ্চ ভোল্টেজ তো আস্তে আস্তে এটা কমতে থাকবে, তাহলে 6 এর থেকে এখানে আবার হারানো ভোল্টেজ বের করতে হবে। হারানো ভোল্টেজটা থেকে ইয়ে থেকে হারানো ভোল্টেজ বিয়োগ করো, ইয়ে থেকে হারানো ভোল্টেজটা বিয়োগ করো তো। এটা বের করো, ওই যে হারানো ভোল্টেজ ছিল E মাইনাস হারানো ভোল্টেজ, যেটা হারানো ভোল্টেজটা তো কোনো কিছু দিলাম না, আচ্ছা DI দিলাম, বাই করো 6 মাইনাস 4 6.58 না স্যার ই এবার ইয়ার থেকে এটা হচ্ছে মেইন বর্তনীর ইয়া, আর এই R1 বিন্দু দুই প্রান্তের ভোল্টেজ আমরা এটা V1 দিলাম। এবার সুতরাং এ বিন্দুর ভোল্টেজ হলো কত? VA সমান সমান হবে এই বিন্দুর ভোল্টেজ হচ্ছে কত? V, আর এই জায়গাটার পার্থক্য হচ্ছে কত? এইটা, ওই যে উদাহরণ দেখাইছিলাম। তাহলে এইটা কিন্তু উচ্চ ভোল্টেজ, এখানে ভোল্টেজ বেশি থাকবে, এ বিন্দু তার থেকে কম থাকবে। আমরা এ বিন্দুটা এই প্রান্তটা জানি, এই পার্থক্য এইটা দুই প্রান্তের পার্থক্য জানি। এবার এই প্রান্তটা কত হবে? এটা যেহেতু ছোট, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। আর যদি আমরা এটা জানতাম, এই ভোল্টেজও জানি, বিভব পার্থক্য জানি, তাহলে এটা বাইর করতে হলে কি করতে হইব? এই দুটো যোগ করতে হইব। কথা কি বুঝছো? তাহলে আমরা কি করব এখন? বিয়োগ করো। হ্যাঁ, V - V1। স্যার 4.2 4.32 ভোল্ট। এরপরে আসো, হ্যাঁ গেছে এটা। এবার আসো বি বিন্দুর ভোল্টেজ বের করতে গেলে, বি বিন্দুতে এ থেকে বি তে দুটোটা সমান্তরালে আছে, তাহলে দুটোটার মানে বি বিন্দু ভোল্টেজ বের করতে হলে দুটার বিভব পার্থক্য লাগবে। আমার কাছে দুটার বিভব পার্থক্য নাই। এখন দুটার বিভব পার্থক্য বের করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, মনে করো এটা আমাদের কাছে করা নাই, এই দুটার তুল্য রোধ বের করতে হবে। এই দুটার তুল্য রোধ বের করার পর আমরা এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে এটার মতো। ওই বিভব পার্থক্য থেকে তারপর কাজ করতে হবে। যেহেতু আমাদের আগে বের করা আছে RB1, এখানে 2 লেখা আছে, তাহলে আমরা কি করব? হ্যাঁ, এবার আমরা এটা কাজ করি, ভোল্টেজ বের করি। V ইকুয়াল, স্যার এটা 3.9 হবে না কোনটা? এটা স্যার? এটা 5.5 এর থেকে 1.68 বিয়োগ করো, কত হয়? তাহলে 3.9 হয়। 3.9।
হ্যাঁ, এবার B2 দেখো, তাহলে B2 সমান I আর P1। সমান্তরালে থাকলে দুই প্রান্তের বিয়োগফল থেকে বের করতে গেলে সবগুলোকে শ্রেণীতে নিয়ে আসবা। স্যার 0.84 আবার কত? 0.84 এত ভোল্ট। এবার বি বিন্দুর ভোল্টেজ এই হইব কত? Bm মাইনাস B2। এবার 3.06 3.06 ভোল্ট। তোমরা কিন্তু এগুলো মনে রাখো, তাহলে এ বিন্দুর ভোল্টেজ প্রত্যেকটা পাত্রে কিগুলো মনে রাখো। এবার সি বিন্দুর ভোল্টেজ বাইর করব, তাহলে এ গেছে বি গেছে, সি এটা বাইর করতে গেলে বিসি এর বিয়োগ পার্থক্য লাগবে, তাহলে B3 সমান হবে I আর 4। One point six eight. 1.68। এবার BC সমান কত হইব? BC সমান হইব VB মাইনাস V3। স্যার 1.38 1.38 ভোল্ট। এবার ডি বিন্দুটা বের করব। ডি বিন্দু বের করতে গেলে ডি বিন্দু তো তুল্য রোধ অ্যাড করছি, তাহলে তুল্য Rp2 এটা দুই প্রান্তে ভোল্টেজ নিকাশ করব। তাহলে কি লিখবো? হ্যাঁ, B4 সমান I আর P2। Sir, 0.53. 0.53 এত ভোল্ট। এবার ডি কত হইব? BD সমান BC। Sir, 5.6. এত জোরে দমক দাও কেন? এবার নিজে ভুলে গেছি নি? একটু পরে আসলে একসাথে একটু বলবেন কারণ সুন্দর করে দাও। হ্যাঁ, পরে দেখ। হ্যাঁ, BC এবার বের করো কত? 0.82 0.82। এবার ডি বিন্দুর ভোল্টেজ পাইছি। এবার ই বিন্দুর ভোল্টেজ কত হইব? 0। ই বিন্দুর ভোল্টেজ
ওইটার বাইর করা লাগবে না। বি ই সমান 0 হবে। কেন 0 হবে? কারণ হচ্ছে বি টা মাটির সাথে যুক্ত, বি টা ভূমির সাথে যুক্ত, এই জন্য এই বিন্দুর বি বলতে 0 হবে। এবার যে এতক্ষণ এ বি সি ডি সবগুলা যে বের করছি সবগুলা যোগ করলে কত হয় দেখো। এই যে বি এ বি 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 সি ডি ডি বি ই বের করছি সবগুলা যোগ করলে কত? স্যার VF ও কি 0 হবে? ওই এফ ও 0, হ্যাঁ হ্যাঁ। এফ টা তো 0 হইতো না কারণ এখানে তো প্রবাহ তো না, এখানে হ্যাঁ 0 হবে। আচ্ছা, রসায়নের 12 অধ্যায়ে বেশি সমস্যা তোমাদের সবগুলো ভোল্টেজ যোগ করলে হয় 9.16। কত আসে? সবগুলো যোগ করলে কত হয়? 9.16। না না, বলছে মানে তোমরা কি যোগ করবে আমি বলি। এ বি সি ডি ই সবগুলো যোগ করলে তো হইতো না তো। একটু সবাই একটু ঠান্ডা মাথায় যোগ করো। ডি বিন্দুর ক্ষেত্রে যে V4 বের করছে ওখানে V4 আছে 0.5586, ওখানে লিখছেন যে আপনি 0.56। এটার কথা বলতেছো না, এটার কথা। আচ্ছা দাঁড়াও, তোমরা বলো স্যার B4 এ বিন্দুতে ভোল্টেজ কত পাইছিলাম বলো তো? 3.9, 3.9। তারপরে বি বিন্দু 3.06, 3.06। তারপরে সি বিন্দু 1.38, 1.38। ডি বিন্দু স্যার 0.86। আমার মনে হয় কোথাও মানে এই দুটাতে গন্ডগোল হয়েছে। কারণ হচ্ছে সবগুলা যোগ করলে আছে না, ওই যে হারানো ভোল্টেজ বাদ দিছি ওইটা হবে, ওইটা সমষ্টি হবে। অথবা হারানো ভোল্টেজ সহ যোগ করলে 6 হওয়ার কথা। এইভাবে সবগুলা তাহলে আমাদের কোথাও একটা বলেছে ক্যালকুলেশনটা, সবগুলা যোগ করলে 6 ভোল্ট হবে। হারানো ভোল্টেজ সহ যোগ করলে আছে না 6 ভোল্ট হবে সবগুলা। তাহলে আমাদের এখানে কোথাও ভুল হয়েছে। আচ্ছা যাক, এবার বলো সিস্টেমটা ঠিক আছে, এইভাবে আছে না ভোল্টেজ বাইর করবা। এবার দেখাও পরের একটা প্রশ্ন লেখো। দেখাও যে R7 R5 R6 R7 এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমষ্টি I এর সমান, মূল প্রবাহের সমান। স্যার আরেকবার বলেন। লিখতেছি স্যার। R5 R4 R6 R7 এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমষ্টি মূল প্রবাহের সমান। হ্যাঁ, তারপরে বাইর করতে হবে প্রত্যেকটার আই বাইর করতে হইব। আচ্ছা আমরা তো একটু আগে বের করে ফেলছি,
প্রত্যেকটা আই বের করতে হলে আমাদের সূত্র হচ্ছে বি ইকুয়াল আই আর। আর 5 বের করতে গেলে মান আই 5 বের করতে গেলে আমাদের কি লাগবে? আর 5 লাগবে। আর 5 এর মান আছে। দুই প্রান্তের ভোল্টেজ লাগবে। দুই প্রান্তের ভোল্টেজ যেহেতু সমান্তরালে যুক্ত, প্রত্যেকটা বিভব পার্থক্য সি এর বিভব পার্থক্যই হবে। মনে হয় ওইটা মনে হয়েছিল B3 ওইটা। দেখো আমরা তা কি কি লাগবে? আর 5 বের করতে আর 5 লাগে মান আছে। বিটা কত দছিলাম? B3 নাকি 1 2 3 B4 মনে হয় নাকি B4? হ্যাঁ B4 টা দেখো একটু আগে যেটা বাদ করছিলাম। এই B4 সমান কত আসলে লিখো? মূল প্রবাহ I সমান কত আসলে লিখো? R5 লিখো, R6 লিখো, R7 লিখো। তারপরে আমরা কি করব? I5 সমান সমান হবে V4/R5। হ্যাঁ এইভাবে বের করবা। I6 বের করো। B ওইটাও B4 হইব R6। তারপরে I7 ওইটাও হবে কত? B4/R7। এবার তিনটা যোগ করবা। তিনটা যোগ করলে যদি রেজাল্ট না মিলে মনে করলা যে কি তোমাদের এই দিকে ভুল হয়েছিল যে কারণে হয় না। হ্যাঁ তাড়াতাড়ি বের করো। কত হয়েছে একজনে বলো তো? আচ্ছা রিম আর তাজিম একজনও নাই? তারপরে দেখো হ্যাঁ কত হয়েছে উত্তর?
সানজিটা বের করছো না? স্যার V4 আপনি স্যার লিখছেন 0.4 হ্যাঁ বলো কি B4 V4 আপনি এর আগে তো লিখছিলেন যে 0.56 হ্যাঁ তো আমি লিখছি যে 0.5586 0.5 মানে এত 0. স্যার আসন্ন মান বসায় নেই আচ্ছা বসাও কত আইছে মানে আসন্ন মান বসালে এটা যোগফল কত হয় 0.14 0. মূল প্রবাহ সমান হইছে নাকি মূল প্রবাহ কত ছিল আরে কথা কথা প্রবাহ সোয়া স্যার করে সোহা বর্তনীর পুরো তড়িৎ প্রবাহ ছিল 0.42 42 আর 0.14 আইছে তাহলে ভুল কোথায় 0. হচ্ছে ভোল্টেজ কোনটা যে কোনটা বাইর করাটা ভুল হইছে আচ্ছা নিয়মটা মনে থাকবে তো সোয়া কোথায় সোয়া আসো জয়েন্টে স্যার সুভা জয়েন করছিল, তারপর এখন চলে গেছে, মনে হয় নেট প্রবলেম। আচ্ছা নিয়মটা বুঝাইছো তো তোমরা নিয়মটা জি আমাদের স্যার আমাদের এখানে যে ভোল্টেজ যে কোন একটা জায়গাতে ভোল্টেজ বাইর করা ভুল হয়েছে যার কারণে হচ্ছে। স্যার R5 R6 R7 এর মানগুলো 4 ধরে করলে অ্যানসার মিলে যায় 0.42 আসে স্যার আসে তো এটা তো 4 এ জি হবে স্যার মান তো 4 এ হবে স্যার এইভাবে করলে 4 ওইটা 0.42 হয় আর 0.5 এটা তো 4 এ স্যার 0.56 দিয়ে এটা 0.56 ধরতাম B4 এর জি স্যার এভাবে করলে অ্যানসার মিলে যায় আচ্ছা তাহলে হ্যাঁ ঠিক আছে এইভাবে এটা এইভাবে লিখব 0.564 তারপরে 0.564 এরকম তো হবে এবার উপরেরটা কত রেজাল্ট বলো 0.14 0.14 হ্যাঁ এবার সবগুলা যোগ করলে তো 4 পয়েন্ট কত হইব 3 4 12 42 হয়তো মিলছে তো জি স্যার কিন্তু স্যার এটা তো 0.56 না, এটা 0.5586। 55 এসই আসন্ন মানে কারণ এরকম আসন্ন দশমিকের পর 2 করনি ভাই এই অঙ্কগুলো আচ্ছা গেছে এটা আর তোমাদের একটু রসায়ন করা তাহলে তোমরা এই অধ্যায়টা কি করবা আগে অবজেক্টিভ শেষ করবা অবজেক্টিভ কিন্তু অনেক কঠিন প্রশ্ন সৃজনশীলতার এখানে অবজেক্টিভ প্রশ্ন তোমাদের অনেক কঠিন এইজন্য তোমরা কি করবা ভালো করে সার্কিট টার্গেট এগুলো ভালো করে অবজেক্টিভ গুলো করবা এবার আমরা একটু রসায়নের মধ্যে ইয়াটা পড়াবো কিনাকার টয়লেট ক্লিনারের মূল উপাদান সোডিয়াম ইয়া প্রস্তুত করাবো সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত হ্যাঁ এবার দেখো এটা কেন ব্যবহার করা হয় মানে মূল উপাদান এটা টয়লেট ক্লিনার হিসেবে কেন ব্যবহার করা হয় কারণ এটা ক্ষয়কারী ধর্মের কারণে এটা ব্যবহার করা হয় এসিড নিক্ষেপ করলে যেরকম মানুষের গাল ঝলসে যায় এটা নিক্ষেপ করলে মানুষের গাল ঝলসে যাবে একই ক্ষতিকর তোমরা এবার আসো সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণে কি কি থাকবো সোডিয়াম আয়ন থাকে OH আয়ন থাকে তারপরে হ্যালো হ্যাঁ বল কি কে পরীক্ষা 40 মিনিট সব পরীক্ষা হ্যাঁ কেন না না সব পরীক্ষা
হ্যাঁ ইংলিশে টাইপ করতে দিব। আমি কি ইংলিশে স্যার? আর কই আমি কি ইংলিশ পড়াইছি তোমার কোনো দিকে? ওই আচ্ছা হ্যাঁ টাইপ করতে দিব। আচ্ছা আল্লাহ হাফেজ। হ্যাঁ এবার দেখো এটা তো এবার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তোর বিশ্লেষণ করে কিন্তু ইয়া পাওয়া যাবে ওইটা। এবার এটা প্রস্তুত করব কিভাবে? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে মানে তো পানি থাকবো তো পানির মধ্যে সোডিয়া লবণটা এইভাবে থাকে পানিটা এইভাবে থাকে। এবার অ্যানোডে বিক্রিয়াটা কি হবে? আমরা প্লাটিনাম ব্যবহার করব। তাহলে অ্যানোডে বিক্রিয়ার মধ্যে অ্যানায়ন যাবে, অ্যানায়নটাকে OH এটা গিয়ে কি করবে? একটা ইলেকট্রন দিবে। সে আগে নিছিল, দেখো আগে নিছিল একটা ইলেকট্রন দিবে, দেওয়ার কারণে নেগেটিভ ছিল, এটা নিরপেক্ষ হয়ে গেছে এটা ইলেকট্রন। এটা তো কোনো যৌগ না, এই জন্য এটা দুটা OH মিলে হবে পানি আর হ্যাঁ পানি হবে আর একটা অক্সিজেন আলাদা হয়ে যাবে। এবার অক্সিজেন তো হচ্ছে দ্বি পরমাণু, এই জন্য দুইটা অক্সিজেন পরমাণু মিলে হয়ে যাবে একটা অণু। এবার হিসাবটা কি? এই লাইনটা আছে, এই লাইন থেকে এইটা আসছে এটা থেকে। তো দেখো এখানে দুটো অক্সিজেন পরমাণু, তাহলে এইদিকে দুটো হওয়া লাগবে, দুই দ্বারা গুণ করলাম। একটাকে দুই দ্বারা গুণ করলে পুরাটাকে দুই দ্বারা গুণ করতে হবে। তাহলে হইছে কত? 4টা OH। এবার এই 4টা যদি হয় তাহলে এইখানে এসে একটা, তাহলে এটা 4 দ্বারা গুণন, 4 দ্বারা গুণন, এই 4 দ্বারা গুণন, পুরাটা যোগ করো। যোগ করলে কি হবে? 4 মাইনাস এই 4টা বাদ যায়, দুটো অক্সিজেন এদিকে আর এদিকে বাদ যায়, তাহলে ওইদিকে থাকে কে? 2 অণু পানি, তারপরে 1 অণু অক্সিজেন, 4 অণু ইলেকট্রন। এবার ইয়ার মধ্যে অবজেক্টিভে আসে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় 1 অণু অক্সিজেন প্রস্তুত করতে করার সময় কতটি ইলেকট্রন বর্জিত হয়? তাহলে 4টা ইলেকট্রন বর্জিত হয়। এরপরে সামান্য পরিমাণে ক্লোরিনও যায়। এই ক্লোরিন গিয়ে সেও কি করবে? ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন আলাদা করে দেয়। এবার দুইটা ক্লোরিন মিলে হয় ক্লোরিন গ্যাস, কারণ সে গ্যাস তো এই জন্য। এখানে 2 আছে, পুরাটাকে 2 দ্বারা গুণন, 2 দ্বারা গুণন, 2Cl মাইনাস এটা কাটা Cl2 প্লাস 2 ইলেকট্রন। স্যার বলো দুইটাই কি অ্যানোডে? দুটোটা কি অ্যানোডে সংগঠিত হয়? হ্যাঁ দুটোটা অ্যানোডের বিক্রিয়ায়। লেখা শেষ হলো বলো, লাইন কেটে গেলে আবার জয়েন করো। অ্যানোড, ক্যাথোডে প্লাটিনাম ব্যবহার করলে সোডিয়াম ক্লোরাইড যাবে না, সোডিয়াম আয়ন যাবে না। প্লাটিনাম ব্যবহার করলে সোডিয়াম যাবে না, আর ক্যাথোডে যায় ক্যাটায়ন, আমরা জানি। তাহলে সোডিয়ামটা না গিয়ে যাবে হাইড্রোজেন।
হাইড্রোজেনে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, কারণ আগে দিছিল এখন গ্রহণ করবে, গ্রহণ করে হবে হাইড্রোজেন। এখন হাইড্রোজেন তো গ্যাস, এই জন্য দুইটা হাইড্রোজেন মিলে হবে হাইড্রোজেন গ্যাস। এরপরে দেখো কি হইব, এবার এখানে 2 আছে, এখানে 2 দ্বারা গুণ 2 দ্বারা গুণ 2 দ্বারা গুণ, এটা কাটা, তাহলে 2s প্লাস 2 ইলেকট্রন তারপরে s2। তোমরা এই বিক্রিয়াটি দিলো, সরাসরি এই বিক্রিয়াগুলো দিলো চলবে পরীক্ষাতে। এরপর যদি আমরা প্লাটিনাম ব্যবহার না করে ক্যাথোড হিসাবে পারদ ব্যবহার করি, মার্কারি মানে পারদ ব্যবহার করি, তাহলে কি হইব, সোডিয়াম যাবে, সোডিয়াম আয়ন দিয়ে ইলেকট্রন গ্রহণ করে হবে ধাতব সোডিয়াম। এই ধাতব সোডিয়ামটা কি হবে, পারদের সাথে বিক্রিয়া করে হবে অ্যামালগাম, এটার নাম হইছে অ্যামালগাম। এই অ্যামালগামটা পানির সাথে বিক্রিয়া করে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, মার্কারিটা আলাদা হয়েছে কেন, প্লাস হাইড্রোজেন গ্যাস আলাদা হয়ে যায়। এইটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুতি। আচ্ছা জয়েন করো না, বুঝছো নি, কারণ মাগরিবের মধ্যে দিয়ে দিবে। তোমরা কাজ করবা, ফিজিক্সটা খুব ভালোভাবে পড়া, এটা টয়লেট ক্লিনার পর্যন্ত পড়ো। এই টয়লেট ক্লিনার কিভাবে পরিষ্কার করে পানি টয়লেট, এটা পর্যন্ত পড়ে ফেলো। আর যেগুলো সহজ সহজ লাস্টের অংশটা একটু পড়ে ফেলো। লাস্টের অংশ হচ্ছে কৃষি দ্রব্য সংরক্ষণ, এইভাবে যে বাংলা কথাগুলো আছে ওইটি শেষ করো, আগামী 5 এর রসায়নটা আগে দুইটাও পড়াবো। আচ্ছা স্যার, যতটুকু পড়াইতে পারে তোমরা। তোলা হইলে কইলো। তোলা হইছে? জি স্যার। এবার আসো টয়লেট ক্লিনার। তাহলে আমার টয়লেট ক্লিনার প্রস্তুত করতে গেলে আমরা কি করব, প্লাটিনাম ব্যবহার করব না অ্যানোড হিসেবে, ক্যাথোড হিসেবে ঠিক আছে, অ্যানোড হিসেবে প্লাটিনাম ব্যবহার না করে মার্কারি ব্যবহার করব। এবার টয়লেট ক্লিনারের সাথে সোডিয়াম হাইপোক্লোরাইড কিন্তু মিশ্রিত থাকে, এটা তো মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু তার সাথে সোডিয়াম হাইপোক্লোরাইড দেওয়া হয়। এবার সোডিয়াম হাইপোক্লোরাইড
দিলে কি হবে? সোডিয়াম হাইড্রোক্লোরাইড এটা পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইপোক্লোরাস অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইপোক্লোরাস অ্যাসিড উৎপাদন হয়। এই হাইপোক্লোরাস অ্যাসিডটা সাথে সাথে বিয়োজিত হয়ে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস জায়ামান অক্সিজেন। এই জায়ামান অক্সিজেনটা রঙিন বস্তুকে বর্ণহীন করবে। এই অক্সিজেনটা রঙিন বস্তুকে বর্ণহীন করবে আর ইয়া বস্তুটাকে কিনা কম জীবাণুকে মেরে ফেলবে, মানে জারিত করে ফেলবে। আর এটা ক্ষয় করে বা বড় স্তর জমে গেলে ময়লা, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি করে? ক্ষয় করে। তাহলে ত্রিমুখী সংঘর্ষ ক্ষয় করবে, নতুন আস্তরণ সৃষ্টি হলে প্রোটিন হলুদ হয়ে গেলে ইয়াগুলা বেসিনগুলা কমোডগুলা এটা কি করবে? বর্ণহীন করবে, জীবাণু থাকলে অক্সিজেনটা তাদেরকে ধ্বংস করে ফেলবে। তাহলে তোমরা ভালো করে বলছি যেগুলা এই অধ্যায়, তো এখানে প্রথম দুইটা পড়বা, যে কাপড় কাচা সোডা, খাবার সোডা আর এসে টয়লেট ক্লিনার। দেখে স্যার আবার পড়াটা বুঝাইতে গেছে, তার একটু গৃহস্থালী রসায়ন। তোমরা বেকিং পাউডার, বেকিং সোডা প্রস্তুত করবা। ওইটা ফলান সারানে স্যার ওইখানে চলে গেছে, খেয়াল করি না। বেকিং সোডা প্রস্তুতটা করবা, না হলে আমি বুঝাইছি। বেকিং সোডা প্রস্তুত করবা না, এটা আমি বুঝাবো। তোমরা ভিনেগার প্রস্তুত করবা, নতুন একটা প্রস্তুত, এটা ভিনেগার।